অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে। দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আপনাদের কথায় যদি কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে তা হবে দুঃখজনক। সেটা হবে লক্ষ্যে যাওয়ার পথের একটি প্রতিবন্ধকতা। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ, কানাগলি পথ, সেখানে হারিয়ে যাবেন। যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাত্রা শুরু হয়েছে। মহাসড়কের কোথাও কোনো যানজট তৈরি হয়নি। 40 ভাগ পোশাক কারখানায় ছুটি হওয়ায় বিকেলে যানবাহনের চাপ বাড়বে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে ঈদে বাড়ি যাচ্ছে মানুষ। মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক থাকায় নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। গাজীপুরে 2000-এর অধিক পোশাক কারখানার মধ্যে আজকে 40 ভাগ কারখানায় ছুটি হচ্ছে। বিকেলে স্টেশনগুলোতে যানবাহনের চাপ বাড়তে পারে। এইবার যে চ্যালেঞ্জটা হবে মেইনলি, গতবার তো শুধু ঘরমুখী মানুষ বাড়িতে যাচ্ছিলেন, এইবার ঘরমুখী মানুষের পাশাপাশি কোরবানি পশু বহনকারী ট্রাকগুলি ঢুকবেন এবং আসলে রুটটা বন্ধ থাকায় উত্তরবঙ্গের যে পশুবাহী ট্রাকগুলি এটা আমাদের বুগড়া হয়ে টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে। দাঁড়ির টারে বাড়ি যাচ্ছে মানুষ। এর ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। বুধবার সকাল থেকেই এই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় যাচ্ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের প্রায় 6 শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মহাসড়কে দায়িত্ব পালন করছেন। অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি যাচ্ছে। এই সড়কে যে কোনো অপরাধ দমনে আমাদের মোবাইল কোর্ট টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এছাড়াও যমুনা সেতুতে ইটিসি বুথের পাশাপাশি টোল বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। যে কোনো প্রয়োজনে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম রেডি আছে। পর্যাপ্ত রেকারের ব্যবস্থা রয়েছে যদি কোনো যান বিকল হয়ে পড়ে, এবং সার্বক্ষণিক সিএনজি বুথগুলো যেন, স্টেশনগুলো যেন খোলা থাকে সেই ব্যবস্থা রাখা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট ঈদকে সামনে রেখে যাত্রী এবং যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘাট পরিদর্শনে জেলা প্রশাসন ও পুলিশ সুপার। এই দুই নৌরুটে যাত্রীদের নিরাপদ ও দ্রুত পারাপারের জন্য বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ 2টি ফেরি ও 33টি লঞ্চ পারাপার করছে। সকালে উপজেলার আরিচা পাটুরিয়া ঘাট পরিদর্শন করে মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী। বিআরডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম জানিয়েছেন, বর্তমানে 22টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। পবিত্র ঈদুল আজহায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে আসা বাস যাত্রী সহ বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া ও ফিটনেসবিহীন পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর করতে জোরালোভাবে মাঠে নেমেছে বরিশাল বিআরটিএ। আজ সকাল থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালায় বরিশাল বিআরটিএর পরিচালক জিয়াউর রহমান। এ সময় বিআরটিএর সহকারী পরিচালক খালিদ মাহমুদ, লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে টার্মিনাল এলাকায় করা বিআরটিএর নিয়ন্ত্রণ কক্ষ, বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন, অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসগুলোতে সচেতনতার স্টিকার লাগান বিআরটিএর কর্মকর্তারা। আমরা সবাই মিলে চেষ্টা করব এই আসন্ন ঈদ উল আজহায় যাত্রীরা যাতে নিরাপদ নিশ্চিন্তে এবং
ঘরমুখো মানুষ যাতে দুর্ঘটনামুক্তভাবে তাদের ঘরে ফিরতে পারে, যাতায়াত করতে পারে, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা অব্যাহত থাকবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী সাধারণের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিজিল্যান্স টিম সিলেট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিআরটিএর সিলেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী শুভ কামনা বাস টার্মিনাল এলাকায় দুটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীরা কেন নিরাপদ ও নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে উপলক্ষে বিআরটিএ, পুলিশ বিভাগ, র্যাব, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক যৌথ উদ্যোগে সিলেট বাস টার্মিনাল সহ প্রধান সড়কে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভিজিল্যান্স টিমের কর্মকর্তারা। কুড়িগ্রামে আইনশৃঙ্খলা রক্ষা, সড়কে যানজট কমানো এবং কোরবানির পশু বহনকারী ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধ করা সহ কোরবানির পশুর হাতে অতিরিক্ত হাসিল তোলা বন্ধে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ইউনিট। ঈদের স্বস্তিদায়ক যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ইউনিট সড়কে কাজ শুরু করেছে। এজন্য কুড়িগ্রাম শাপলা চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট স্থাপন করা হয়েছে। কোরবানির ঈদের সপ্তম 7 দিন আগে থেকে সড়কে শৃঙ্খলা রক্ষায় জ্যাম কমাতে কাজ করছে সেনাবাহিনী, যা চলমান থাকবে ঈদের পরেও। সীমান্ত ঘেঁষা কুড়িগ্রাম থেকে পশু বোঝাই ট্রাক নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারে কোনো রকম হয়রানি ছাড়া, তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনীর কুড়িগ্রাম ইউনিটের কমান্ডিং অফিসার মেজর আহাদ। কুরবানির ঈদ সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে পাবনার সাথিয়া উপজেলায় আলোচনায় এসেছে দুটি বিশাল আকার গরু, কালামানিক ও রাজাবাবু। এদের প্রতিটির ওজন প্রায় 32 মণ করে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেমনি টাঙ্গাইলের নাগরপুরে প্রস্তুত রয়েছে দেশি ষাঁড় গরু 14 মণের কালাবাবু। পাবনা ও টাঙ্গাইল নাগরপুর প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে টেক্সট রিপোর্ট। পাবনার সাথিয়া উপজেলার ইকরজানা গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল ও আনিসুর প্রায় 1.5 বছর ধরে 11টি গরু পুষছেন। এর মধ্যে যত্ন নিয়ে বড় করেছেন কালামানিক ও রাজাবাবুকে। এরই মধ্যে অনেকেই গরু দুটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। গরু দুটির দাম 32 লাখ টাকা চাইলেও 27 থেকে 28 লক্ষ টাকায় বিক্রি করবেন বলে জানান আওয়াল। আমাদের এই গরু দুটার নাম এটা হলো কালোমানিক, আচ্ছা, আর এটা রাজাবাবু। আচ্ছা, আমরা গরু দুটা 1.5 বছর হলো লালন পালন করি। আমরা দেখেছি অনেক লোকে এসে দাম করছে 23 লাখ 24 লাখ করছে। মনে হয় 27-28 লক্ষ টাকা হলে ওনারা আর কি বিক্রি করবে। ভালো ভালো খানা খাওয়াইছি এবং 2025 সালে বিক্রি করার জন্য তৈরি করেছি। আমরা কালামানিক 1300 প্লাস আর রাজাবাবু 1300 কেজি। ফ্রিজিয়ান ক্রস ও শাহিওয়াল ক্রস জাতের এই গরু দুটি লম্বায় ও উচ্চতায় 6 ফুটের কাছাকাছি। এক একটির ওজন 32 মণেরও বেশি বলে জানিয়েছেন খামারিরা। তেমনি আরেক গরু টাঙ্গাইল নাগরপুর উপজেলায় 3 বছরে বেড়ে ওঠা 14 মণের এই দেশীয় ষাঁড় গরুকে এলাকার লোকজন ডাকছে কালাবাবু নামে। গরুটি বাড়ি থেকেই বিক্রি করার লক্ষ্য মালিকের। দামও চাইছেন হাতের নাগালে মাত্র 5 লক্ষ টাকা। আমি কোনো বাজে জিনিস খাওয়াই না বা কোনো ইয়ে করে নেই, সুই টুই কিছুই দেই নাই। আমি শুধু ভুসি, কিছু তাজা ঘাস, এমনকি ক্ষীর, এই 3টাই খাওয়াই। এটার বয়স মাত্র 3 বছর, দাঁতে 4টা। তারা দাম হাঁকাচ্ছে 5 লক্ষ টাকা। এনে বাস আমি দেখতে আসছি, আলোচনা সাপেক্ষে তারা বেচাকেনি করবে। ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে এবছর 2,11,974 কুরবানির পশুর চাহিদার বিপরীতে ইতিমধ্যে কোরবানির যোগ্য 2,36,970টি পশু প্রস্তুত করা হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে ফরিদপুরের নাগরকান্দা থেকে কোরবানির পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহার আর মাত্র 2 দিন সময় বাকি রয়েছে। আর এই শেষ সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের নগরকান্দায়, যেটি ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। বলা যায় যে ফরিদপুরের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাটই এটি। এই হাটের বর্ণনা যদি একটু দেই, তাহলে আমরা সকাল থেকে এই হাটে আমরা অবস্থান করছি। এখানে আমরা যেমনটি দেখেছি যে প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম এই হাটে। বিশেষ করে আজকেই শেষ হাট বলেও আমরা এই হাটের যে যারা কর্তৃপক্ষ যারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমি যদি একজন ক্রেতার সাথে কথা বলি যে এবারে যে কোরবানির যে হাটে যে
পশু কিনতে এসছেন, দাম কেমন দেখছেন এবং ক্রয় সীমার মধ্যে রয়েছে কিনা? আজকে গরুর চাহিদাও বেশি, গরুও অনেক উঠছে, ক্রেতাও বেশি, সে কারণে মোটামুটি রিজনাল প্রাইস। আমিও দুইটা কিনেছি সাধ্যের মধ্যে আর কি। যেমনটি শুনছিলেন যে এখানকার যারা ক্রেতা রয়েছে এবং বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার গরুর যে চাহিদা সেই অনুযায়ী তাদের যোগানো রয়েছে প্রচুর। তো সব মিলে বলা যায় যে এবার ক্রেতা বিক্রেতা সবাই সুখী, সবাই খুশি। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে কুরবানির পশুর হাটের সর্বশেষ। জনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে কোরবানির পশুর হাটের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় পশুর হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? সার্বিক পরিস্থিতি জানাবেন। ঈদের আর মাত্র মাঝে 2 দিন রয়েছে, তারপরেই সে মুসলমানদের বড় যে ধর্মীয় উৎসব অর্থাৎ কোরবানি ঈদ কিন্তু শুরু হবে। তো আমি কিন্তু এখন আছি ভোলা পরাণগঞ্জ, ঐতিহ্যবাহী একটি হাট, খুব বড় একটি হাট। ঈদকে সামনে রেখে কোরবানি দেওয়ার জন্য দুপুরের পর থেকে এই হাটে বিভিন্ন পশু বিক্রেতা এবং ক্রেতাদের ভিড় করতে দেখা গিয়েছে। সারাদিন বৃষ্টি থাকলেও দুপুরের পরে বৃষ্টি কিছুটা কমাতে হাটে কিন্তু বেচাকিনি হতেই কিন্তু দেখা গেছে। প্রথম 2-1টি হাটে আরো আগে যেমনটি ঘুরে দেখেছি, ক্রেতারাও কিন্তু তেমন একটি কিনতে দেখে নেয় এবং বিক্রেতারাও কিন্তু বিক্রি হয় না। প্রত্যেকেই দাম যাচাইয়ের জন্য কিন্তু হাটে ঘোরাঘুরি করতে যেমনটা দেখা গেছে। এখন যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে, যার জন্য কিন্তু এখন কিন্তু যেই হাটটিতে আছি আজকে কিন্তু অনেক গরু বেচা কিনা হয়েছে বলে এখানে যেমনটা দেখা গেছে। বলা কিন্তু এবার স্থায়ী ভাবে 69টি ছোট বড় পশুর হাট রয়েছে, এছাড়াও অস্থায়ী ভাবে 78টি কিন্তু পশুর হাট এখানে রয়েছে। গোলায় 1,02,769টি পশু মজুদ রয়েছে, যার বিপরীতে কিন্তু চাহিদা রয়েছে 90,256টি, অর্থাৎ হলো প্রয়োজনের তুলনায় কিন্তু চাহিদাটা বেশি রয়েছে, যার ফলে কিন্তু এবং এখানে বাইরে থেকে কোনো প্রকার পশু না আসাতে এখানকার যে ক্রেতা এবং বিক্রেতারা রয়েছেন, ক্রেতারাও দাম পাচ্ছে এবং বিক্রেতারাও বেশি গরু পাওয়াতে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। যে দাম কিছুটা বেশি হলো, যেহেতু বেশি গরু পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। এছাড়াও বলা 26টি কিন্তু এই পশুর হাট ঘিরে কিন্তু 26টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যাতে পশু কোনো রকমের অসুস্থ হলে সাথে সাথে তার চিকিৎসা করা যায়। এই জন্য কিন্তু পশু অধিদপ্তরের পক্ষ থেকে 26টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রশাসনের দিকটা একটু জানিয়ে রাখি, প্রশাসন অর্থাৎ হলো গরুর পশুর মাঠ থেকে গরু বেচা কেনার পরে জাল টাকার যাতে ছড়াছড়ি সয়লাভ না করে, এরপরে গরু বিক্রি করে যে বিক্রেতারা এবং ক্রেতারা যাতে নিরাপদে তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারেন, তার জন্য কিন্তু প্রশাসন মাঠে নিরাপত্তা দিচ্ছেন। সাদা পোশাক কিন্তু প্রশাসনকে নিরাপত্তা দিতে দেখা গেছে। তো এই ছিল ভোলা পরাণগঞ্জ বাজার থেকে আমার পশুর হাট নিয়ে সর্বশেষ খবর। মূল লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে প্রতিনিধি লিটন যুক্ত ছিলেন আমাদের সাথে গরুর হাটের তথ্য নিয়ে। কোরবানি উপলক্ষে সাভার চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলো চামড়া সংগ্রহ ও সংরক্ষণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। এবছর 1,05,00,000 পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কারখানাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বাড়তি কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন কর্তৃপক্ষ। সাভারের ট্যানারি ঘুরে প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ ঘিরে চামড়া সংরক্ষণে ব্যাপক আয়োজন ট্যানারি শিল্পনগরীর 142টি কারখানায়। বছরের 60 থেকে 70 ভাগ চামড়া আসে ঈদকে কেন্দ্র করে। কাঁচা চামড়া সংগ্রহ থেকে শুরু করে চামড়া প্রক্রিয়াজাত ও রপ্তানি করতে শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করেছে বিভিন্ন ইউনিটের শ্রমিকরা। এখন শুধু চামড়া সংগ্রহের পালা। আমরা ট্যানারিগুলো মোটামুটি প্রস্তুত। আমাদের এখানে সিজনাল যে শ্রমিক থেকে আরম্ভ করে আনুষঙ্গিক যে কেমিক্যাল, লবণ সবকিছুই আমাদের প্রস্তুত আছে। ঈদে প্রচুর চামড়া আসবে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ট্যানারির মেশিনগুলো চালিয়ে দেখে নিচ্ছেন শ্রমিকরা। কুরবানি উপলক্ষে আমরা মোটামুটি ব্যস্ত সময় পার করতেছি। ঈদ উপলক্ষে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে, কাজ প্রস্তুতি করছি এখন আমরা। সবকিছু ঠিক থাকলেও সরকারের কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্তে চিন্তার ভাঁজ পড়েছে ট্যানারি মালিকদের কপালে। লেদার সেক্টরের মোট রপ্তানি 30 থেকে 40% কম হবে। নতুন প্রেক্ষাপটে
সরকারের নতুন কিছু সিদ্ধান্তে এ শিল্প নতুনভাবে শুরু হবে বলে আশা করছেন বিশিষ্টজনরা। সরকারের এই উদ্যোগ হয়তো আগামী চামড়া শিল্পে একটা সুস্থতা ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। চামড়া প্রক্রিয়াকরণে মাদ্রাসাগুলোতে এবার সরকারের ফ্রি লবণ দেওয়ার নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ সহ সাধারণ মানুষ। এই উদ্যোগকে আলেম ওলামারা খুব সুন্দরভাবে স্বাগত জানিয়েছে এবং তারা অত্যন্ত আনন্দিত। সরকার যে উদ্যোগ নিছে চামড়ার ব্যাপারে, এই জন্য আমরা জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটা আনন্দিত। আমাদের উপদেষ্টা পরিষদদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। ঈদ পরবর্তী চামড়া প্রক্রিয়াজাত করতে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে সাভারের ট্যানারি শিল্পনগরী এবং এই শিল্পনগরীকে কেন্দ্র করে নতুন প্রেক্ষাপটে সরকার নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তর সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ। তবে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে ট্যানারি মালিকরা। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে 22 নারী, 9 জন পুরুষ, 1 শিশু সহ 32 জন বাংলাদেশিকে পৌঁছিন করেছে ভারতীয় বিএসএফ। মঙ্গলবার গভীর রাতে জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। 31 বিজিবি সহকারী পরিচালক আওয়াল হোসেন জানান, ভারতের মেঘালয় থেকে ফিরিয়ে দিয়ে এসব ব্যক্তির মধ্যে 22 জন নারী, 1 জন শিশু ও 9 জন পুরুষ রয়েছে। বর্তমানে তারা বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে জেলা পরিষদের ডাক বাংলোতে নিরাপত্তায় মপন এবং দুপুর পর্যন্ত থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের নাম ঠিকানা যাচাই শেষে থানায় হস্তান্তর করা হবে। 10 বছর, 5 বছর এবং বিভিন্ন মেয়াদে কাজের সন্ধানে বিভিন্ন গার্মেন্টস বা শ্রমিক হিসাবে তারা ভারতে প্রবেশ করেছিল। এখন বর্তমানে গত সময় অনুমান রাত 300 ঘটিকার দিকে রাত্রে আমাদের এই দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে তাদেরকে উশিন করা হয়। চট্টগ্রামে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ে টাকা হাতিয়ে নিয়ে এক প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগ। চট্টগ্রাম পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবুল হোসেন সোহেল। দুপুরে নগরীর দামপাড়াস্থ সিএমপির হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর গোয়েন্দা পশ্চিমের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানার বিষাক্ত পানি ছেড়ে জলাবদ্ধতা সৃষ্টি করার প্রতিবাদ এলাকাবাসী বিক্ষোভ করেছেন। এ সময় 2 ঘণ্টা ব্যাপী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের 5 নম্বর ক্যানেল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই কর্মসূচি করা হয়। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, 4টি কারখানা ডাইনে ব্যবহৃত বিষাক্ত পানি ইটিপি প্ল্যানের মাধ্যমে নিষ্কাশন না করে সরাসরি এলাকার ভেতরে ছেড়ে সাধারণ মানুষের বাড়িঘর, সড়ক তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে হয়রানি করে আসছে। ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালন করেছে কৃষক দল। এ উপলক্ষে নগরীর বাকৃবি ফসিলের মোড় এলাকায় দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ও কৃষক নিয়ে তারেক রহমানের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অ্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ডক্টর আসাদুজ্জামান সরকার। ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের নেতা শফি আহমেদ দীপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আহমেদ খায়রুল হাসান। গাজীপুরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী 47 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নবীন হোসেনের সভাপতিত্বে ও সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুব দলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, তাঁতি দলের আহ্বায়ক তাইজুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ জিয়া পরিবারের সকলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। ওর ফ্যামিলির দেখাশোনার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে। সেই হিসাবে আজকে আসছি ঈদের পূর্ব মুহূর্তে। ওর বাচ্চাদের ঈদের কিছু কেনাকাটা আর হচ্ছে ওর মানুষের মতো মানুষ করার লাগে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পিকআপ ড্রাইভার মোখলেসুর রহমানের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেছে জেলা প্রশাসক নাফিস আরিফিন। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এই চেক প্রদান করা হয়। চেকটি গ্রহণ করেন নিহত ড্রাইভার মোখলেসুর রহমানের স্ত্রী আফরোজা আক্তার। বিআরটিএ জানায়, গত ২০২৪ সালের ১৫ আগস্ট গাজীপুরের শালনায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ ড্রাইভার মোখলেসুর রহমান মৃত্যুবরণ করেন। এ সময় পিকআপে থাকা ২ আরোহী গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে নিহত পরিবার বিআরটিএ ট্রাস্টি বোর্ডে ক্ষতিপূরণের আবেদন করলে বিআরটিএ কর্তৃপক্ষ তার পরিবারকে নগদ ৫ লাখ টাকার চেক প্রদান করেন। শেরপুরে সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন দিবসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে ২০২৫ সালের শহীদ দিবস ও মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের ৭৫ জন বিজয়ীকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় অন্যান্যের মাঝে শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকুন রেজা, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মানিবুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়ক সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কের ৯ কিলোমিটার পথকে রঙিন করে তুলতে ও গাছের ছায়া পেতে গাছ লাগানো শুরু করেছে জেলা প্রশাসন। সকালে ঋতুভিত্তিক ৫,০০০ রঙিন গাছ লাগানোর কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শশাঙ্ক কুমার বিশ্বাস, সদর ইউএনও সিফাত ইশতিয়াক ভূঁইয়া, বিজয়নগরের ইউএনও সাধনা ত্রিপুরা, জেলা জামাত আমির মোবারক হোসেন আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। কক্সবাজারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম, সিএস কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শাহ ফাহিম আহমেদ ফয়সাল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে নির্বিঘ্নে ফেরার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার সড়ক নিরাপত্তা কমিটি ও বিশেষ আইন শৃঙ্খলা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ হলরুম, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমির রাজীব হোসেন, মডেল থানার ওসি ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান সহ অন্যান্যরা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় 10টি উপজেলায় ৩,০৪৮ জন আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে দ্বিতীয়বারের মতো ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক ডক্টর সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের মহাপরিচালক বিকাশ চন্দ্র দাস, রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট আনোয়ার হোসেন সহ বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ অত্র বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলার ১,০৯৭ জন ভাতাভোগী ভিডিপি সদস্য ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বান্দরবান জেলা কমান্ড্যান্ট মোতালিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালক বান্দরবান আনসার ব্যাটালিয়ন মইনুল ইসলাম। এ সময় সঞ্চালনায় ছিলেন বান্দরবান সার্কেল অ্যাডজুটেন্ট আনসার ও ভিডিপি আবিদুল হাসান শিমুল। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ মাঠে আইন শৃঙ্খলা নিয়ে ইমামদের সাথে আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাফিজুর রহমানের সভাপতিত্বে সেনা ক্যাম্প কমান্ডার বেলাল হোসেন, চৌহালি থানার এসআই মাহমুদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহিন সরকার, মডেল কেয়ারটেকার আব্দুল লতিফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো নান্দনিক চট্টলার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমিতে মাহবুবুর রহমান সাগর ও তাসনিম জারিন ইসমির সঞ্চালনায় এবং পরিচালক ইলিয়াস রিপন ও ইসমত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোরঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি বিভিন্ন গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহির চৌধুরী, উপদেষ্টা সেলেনা মাহবুব, আরজু খান, চাঁদগাঁইয়া নওজোয়ান সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা ছাত্র দলের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্র দলের এক অংশ। দুপুরে কমিটি বাতিলের জন্য সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন ছাত্র দলের নেতাকর্মীরা, কিন্তু মিছিলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন ছাত্র দলের এক অংশের নেতাকর্মীরা। এ সময় দুই গ্রুপের ভিতর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাদের হামলায় অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জেলা ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীরা নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবে নির্বাচনে বিপুল ভোট পেয়ে সভাপতি হলেন মামুন মিয়া পলাশ ও সালমান খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৌলতপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সাংবাদিক বিএম খোরশেদকে এই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সময় মাইটিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম, রিটার্নিং অফিসার ও সাংবাদিক জাহিদুল হক চন্দনকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। 5টি পদে 11 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, এতে 5 জন প্রার্থী নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও 3 জন নির্বাচিত হন।